জয় হিন্দ ফ্রেন্ডস, ওয়েলকাম টু এডু প্লাস। আমি দেবব্রত। আধুনিক ভারতের ইতিহাসের আরেকটি ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। ইতিহাস কোনো মুখস্থের বিষয় নয়, এটি পুরোপুরি বোঝার বিষয়, এবং বোঝা কিভাবে সম্ভব গল্পের আকারে এটাকে যদি তোমরা প্লট করতে পারো, সিকোয়েন্স মেনটেন করে এটাকে যদি কি বলবো ভিজুয়ালাইজ করতে পারো, চোখের সামনে যদি গল্পের আকারে দেখতে পারো, তবে ইতিহাসকে মনে রাখা সম্ভব, এবং তবেই ইতিহাস সব থেকে সোজা বিষয় হয়ে দাঁড়াবে তোমাদের কাছে। চলো, আমি চেষ্টা করছি প্রত্যেক ক্লাসে ধারাবাহিকভাবে যাতে করে তোমরা ইতিহাসকে খুব সুন্দরভাবে সরল ভাষায় যাতে করে তোমরা বুঝতে পারো, এবং তোমাদের সামনে যাতে ইতিহাস সম্পর্কে যে আধুনিক ভারতের ইতিহাস যখন আমরা পড়ছি, আধুনিক ভারতের টোটাল ছবিটা যদি তোমাদের চোখের সামনে যাতে করে ভেসে ওঠে। ঠিক আছে, চলো আজকের ক্লাসে আমরা কি আলোচনা করব? আজকের ক্লাসে আমরা মূলত আলোচনা করব, দেখো হেডিং তোমরা দেখতে পাচ্ছ যে ব্রিটিশ শাসনের প্রশাসনিক ভিত্তি, এবং এই প্রশাসনিক ভিত্তি অর্থাৎ ব্রিটিশদের হাতে ক্ষমতা অ্যাকচুয়ালি আসতে কোন সময় থেকে শুরু করছে, যে সময় থেকে তারা রাজস্ব আদায়ের ভূমিকা তারা পাচ্ছে, অর্থাৎ দেওয়ানি লাভের অধিকার পাচ্ছে। তাহলে মূলত আজকের ক্লাসে যে আলোচনা হবে যে দেওয়ানি লাভ, ব্রিটিশারদের যে দেওয়ানি লাভ এবং এই দেওয়ানি লাভের ফলে তার যে ইম্প্যাক্ট কি পড়ছে সেটাকে নিয়ে আমরা আলোচনা করব, এবং তার ফলে বাংলায় যে দ্বৈত শাসন স্টার্ট হতে দেখতে পাচ্ছি, দ্বৈত শাসন যে স্টার্ট হতে দেখতে পাচ্ছি, সেটা নিয়ে আমরা মূলত আলোচনা করব। কারণ এই দেওয়ানি লাভ এবং দ্বৈত শাসন না বুঝতে পারলে তার পরবর্তী ব্রিটিশারদের যে কার্যকলাপ, যে সমস্ত পলিসি ব্রিটিশাররা নিয়ে আসবে, সেগুলোকে একটু বুঝতে অসুবিধা হতে পারে। বোঝা গেল? তাই যেহেতু আমরা ইতিহাসকে সিকোয়েন্স অনুযায়ী করছি, সেই অনুযায়ী আমরা চলবো। ক্লিয়ার আছে ছাত্র? আজকের ক্লাসও একদম ছোট্ট ক্লাস হবে, ধৈর্য ধরে বসো। চলো ক্লাস আমরা স্টার্ট করছি। প্রথমেই চলে আসছি ইংরেজদের রাজনৈতিক শক্তি বৃদ্ধির স্বরূপ। আমরা জানি পলাশীর যুদ্ধ, তারপর বক্সারের যুদ্ধ, এবং এই বক্সারের যুদ্ধের সময় থেকে পরবর্তীকালে আমরা কি পাচ্ছি না, বাংলা, বিহার আর উড়িষ্যায় দেওয়ানি লাভের অধিকার। কি ছিল এই দেওয়ানি লাভ? আলোচনা আগে হয়েছে। বাংলা, বিহার এবং উড়িষ্যা থেকে ট্যাক্স কালেক্ট করা, রাজস্ব আদায়ের যে অধিকার কোম্পানি পাচ্ছে, এবং তার ফলে কি হচ্ছে, তাহলে ট্যাক্স যদি রাজস্ব আদায়ের অধিকার কার কাছে থাকা উচিত? রাজার কাছে থাকা উচিত। একদিন অব্দি তো তাই হয়ে এসছে। রাজা কি করেছে? ট্যাক্স কালেক্ট করেছে। তার পরিবর্তে রাজা তোমাদেরকে প্রোটেকশন দিয়েছে জনগণকে, হ্যাঁ কি না? তাহলে এখন কোম্পানি যদি রাজস্ব আদায় করে, রাজা করবে কি? রাজা করবে। রাজার একটা কাজ, কোম্পানির একটা কাজ। ফলে বাংলায় দুই ধরনের ডাবল রোল আমরা দেখতে পাবো, দ্বৈত শাসন আমরা দেখতে পাবো। এটাকে আমরা দ্বৈত শাসন বলছি। একজন রাজা রাজা খেলবে, অর্থাৎ একজন কি হচ্ছে নিজামত তারা পালন করবে, একজন দেওয়ানিয়ত পালন করবে। অর্থাৎ একজনের হাতে টাকা থাকবে কিন্তু কোনো দায়িত্ব থাকবে না, জনগণের প্রতি কোনো লায়াবিলিটি নেই, সেটাকে কোম্পানি। এবং রাজার কি? জনগণের প্রতি পূর্ণ লায়াবিলিটি, কিন্তু রাজার হাতে মূল কি নেই? পয়সা নেই, দায়িত্ব অনেক কিন্তু ক্ষমতা নেই। এই যে ধরনের একজনের হাতে ক্ষমতা আছে কিন্তু দায়িত্ব নেই, সে রিল্যাক্সে ঘুরে বেড়াচ্ছে। একজনের হাতে কি আছে? দায়িত্ব আছে কিন্তু ক্ষমতা নেই। ঠিক এই ধরনের যে সিস্টেম, সেটাকে আমরা আজকে আলোচনা করব। তো ইংরেজদের এই রাজনৈতিক শক্তিবৃদ্ধির স্বরূপটাকে আমরা প্রথম দেখি না। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি একটি বাণিজ্যিক সংগঠন এবং বাণিজ্য সমৃদ্ধি লাভের আশাতেই তারা কি করেছিল? ভারতের রাজনীতিতে অংশগ্রহণ করেছিল। এরা কি হিসাবে এসেছিল? যে ট্রেডার হিসাবে এসেছিল, ব্যবসায়ী হিসাবে এসেছিল। তো ব্যবসায়ী হিসাবে এসে তারা ভারতের বিভিন্ন জায়গাগুলোকে তারা ইনফ্লুয়েন্সে রাখছিল যাতে করে তাদের ব্যবসায় বৃদ্ধি হয়। কিন্তু আস্তে আস্তে এইটা কিভাবে ভারতের রাজনীতিতে তারা এক্সপ্যানশনিস্ট পলিসিতে ঢুকে যাচ্ছে, সেটা আমরা আলোচনা করেছি এর আগে। তো পলাশীর যুদ্ধই তার প্রথম সাফল্য ছিল এই ভারতের রাজনীতিতে প্রবেশের। মূলত এই যুদ্ধে জয়লাভের ফলে বাংলার বাণিজ্য ও রাজনীতিতে তাদের একচেটিয়া আধিপত্য কি হয়ে যায়? প্রতিষ্ঠিত হয়ে যায়। পলাশীর যুদ্ধ আমরা সেপারেট ক্লাস আলোচনা করেছি এর আগে। এই সময় বাংলার রাজনীতিতে ইংরেজরা কেবলমাত্র প্রভাবই স্থাপন করেনি, তারা যথার্থভাবে রাজশক্তিকে নিয়ন্ত্রিত করে নৃপতি স্রষ্টায় পরিণত হয়েছিল। নৃপতি স্রষ্টা মানে ইংরেজিতে যাকে আমরা বলি কিং মেকারের ভূমিকা। কিং মেকার অর্থাৎ রাজা নিজের মর্জিতে আর রাজা হচ্ছে না, রাজাকে বানানো হচ্ছে। সিরাজউদ্দৌলার পর পলাশীর যুদ্ধে যখন পরাজিত হচ্ছে, তারপর কাকে রাজা, কে রাজা হয়েছিল? রাজা হয়ে কেউ হয়নি, রাজা বানানো হয়েছিল। কাকে? মীর জাফরকে বানানো হয়েছিল। সেই শর্তেই তো পলাশীর যুদ্ধে মীর জাফর কি করেছিল? ব্রিটিশদের সাহায্য করেছিল। মীর জাফরের পর কেউ রাজা হয়েছিল? মীর কাসিম। হয়েছিল? হয়নি, বানানো হয়েছিল। মীর কাসিমকে বসানো হয়েছিল। কে বসিয়েছিল? এই যে ব্রিটিশাররা বসিয়েছিল। অর্থাৎ ব্রিটিশাররা এখন নৃপতি স্রষ্টার ভূমিকায় অবতীর্ণ হয়ে গেছে। অর্থাৎ যে ভারতের যে মানে কি বলবো, রাজ্যের যে ভেতরে যে সে পলিটিকে কন্ট্রোল করছে। তো বক্সারের যুদ্ধে মীর কাসিম, বক্সারের যুদ্ধ আমরা দেখেছি তিনটা শক্তির একসাথে পরাজয় হচ্ছে। মীর কাসিম পরাজিত হচ্ছে, তার সাথে অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা সেও পরাজিত হচ্ছে, এবং দিল্লির বাদশাহ দ্বিতীয় শাহ আলম, এই তিনজনের কম্বাইন্ড যে ফোর্স সেটা পরাজিত হয়েছিল বক্সারের যুদ্ধে, তাই না? কত তারিখে হয়েছিল? কমেন্ট করে বলবে বক্সারের যুদ্ধ কত তারিখে হয়েছিল। আমি পলাশীর যুদ্ধ পরে কোনো সময় জিজ্ঞাসা করে নেবো, দুটো ডেট ইম্পর্টেন্ট। এখন কমেন্ট সেকশনে বলবে বক্সারের যুদ্ধ কত তারিখে হয়েছিল।
সাল তো তোমরা সবাই জানো। যাই হোক, তো পরাজয় কি করেছিল, ইংরেজদের শক্তি, প্রতিপত্তি ও মর্যাদা বহুল পরিমাণে বৃদ্ধি করেছিল এই বক্সার যুদ্ধের পরবর্তী পর্যায়ে। কোম্পানি ইচ্ছা করলে তারা তখন এমন সিচুয়েশন তৈরি হয়েছিল, কোম্পানি যদি সেই সময় মনে করতো যে আমি অযোধ্যাকেও পুরোপুরি ভাবে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করে দেবো বা কোম্পানির অধীনস্থ করে নেবো, দিল্লিকেও দখল করবো, করতে পারতো তো? পারতো কি পারতো না? তারা তো যুদ্ধে হেরে গিয়েছিল, কিন্তু দখল করেনি। ক্লাইভ কিন্তু সেই পথে না গিয়ে অযোধ্যা নবাব ও শাহ আলমের সঙ্গে সন্ধি সূত্রে কি হয়েছিল, আবদ্ধ হয়েছিল। মনে করে দেখো, এলাহাবাদের প্রথম সন্ধি, এলাহাবাদের দ্বিতীয় সন্ধি মনে পড়ছে? কেন করেনি সরাসরি অ্যানেক্সেশন? তাহলে সেই এলাকার জনতা যাতে করে ক্ষিপ্ত হয়ে না যায় তার জন্য। জনতা জানছে রাজা রাজাই থাকছে, কিন্তু রাজা তো জানে আসলে আমার হাতে কোনো ক্ষমতাই নেই। এই চুক্তির মাধ্যমে দিল্লির নাম সর্বস্ব বাদশাকে কারা ও এলাহাবাদ প্রদেশ ছেড়ে দিতে হয়েছিল ব্রিটিশারদেরকে, এবং বার্ষিক 26 লক্ষ টাকার রাজস্ব দিয়ে কোম্পানি তার কাছ থেকে কি করেছিল, বাংলার দেওয়ানি অধিকার লাভ করেছিল 1465 খ্রিস্টাব্দে। বাংলা থেকে পুরোপুরি ট্যাক্স কালেক্ট করার যে অফিসিয়াল সিলমোহর সেটা পড়ে গিয়েছিল, মুঘল বাদশা তাকে অধিকার দিয়ে দিয়েছিল ব্রিটিশারদের বা কোম্পানির লোকজনদেরকে। দিওয়ানির অর্থ হলো রাজস্ব সংক্রান্ত অধিকার, অর্থাৎ ট্যাক্স কালেক্ট করার অধিকার। অ্যাকচুয়ালি ট্যাক্স কালেক্ট করার অধিকার কার কাছে থাকবে? রাজার কাছে থাকবে, কিন্তু রাজা সেই অধিকার কোম্পানিকে ছেড়ে দিতে বাধ্য হচ্ছে। এই দেওয়ানি লাভের তাৎপর্য কি ছিল? তাৎপর্য তো বহু তাৎপর্য ছিল। এক নম্বর, বক্সারের যুদ্ধে জয়লাভের ফলে প্রকৃতপক্ষে কোম্পানি এক সার্বভৌম শক্তির অধিকারী হয়ে ওঠে। যদিও এই শক্তির কোনো আইনগত ভিত্তি ছিল না, বক্সার যুদ্ধে জয়লাভ করার ফলে ব্রিটিশাররা কি হয়েছিল, সার্বভৌম শক্তির অধিকারী হয়ে পড়েছিল, কিন্তু এর আইনগত ভিত্তি ছিল না। কিন্তু আইনগত ভিত্তি কখন আসবে? যদি মুঘল বাদশাহ সেখানে সিলমোহর দিয়ে দেয়। সে যদি অফিসিয়াল, তোমাকে কেউ বলো এই জায়গাটা তোর, চা সেই জায়গা থেকে চাষ করে তুই খা, কিন্তু সেই জায়গার আইনত মালিক কি তুমি হলে না। যখন তুমি তাকে তোমার নামে রেজিস্ট্রি হয়ে গেল, সেখানে গিফট করে দিল বা যাই হোক, সেখানে তোমার রেজিস্ট্রি তোমার নামে দলিল, তখন তুমি সেই জায়গার আইনত সত্য বা তার আইনত ভিত্তি তোমার প্রতিষ্ঠিত হলো, হ্যাঁ কিনা? আইনত দিল্লির বাদশাহী ছিলেন দেশের মালিক এবং সকল দুর্বলতা সত্ত্বেও দেশের সার্বভৌম শক্তির অধিকারী। বলা বাহুল্য, বাহুবল ও কূটনীতির দ্বারা প্রতিষ্ঠিত নিজ অধিপত্যকে বৈধ রূপ দেওয়ার উদ্দেশ্যে কোম্পানির নাম সর্বস্ব বাদশাহের কাছ থেকে দেওয়ানি গ্রহণ করেছিল। কোম্পানি যদি দেওয়ানি লাভ, মানে এই দেওয়ানির শর্ত যদি না লেখাতো, তবুও তো কোম্পানির হাতে সমস্ত অধিকার, কারণ বক্সারের যুদ্ধে দিল্লির নবাব হেরে গেছে, হ্যাঁ কিনা? কিন্তু এই দেওয়ানি লাভের তাৎপর্য ছিল অফিসিয়াল সিলমোহর আদায়ের জন্য, এটা কিন্তু প্রয়োজন ছিল। ক্লিয়ার? বা ব্যাপারটাকে আরো পাকাপাকি করার জন্য আমি তোমাদের ওই জায়গার উদাহরণটা দিয়ে বললাম। মুঘল সম্রাটরা প্রত্যেক সুবায় একজন করে দেওয়ান নিযুক্ত করতেন। মুঘলদের সময় কি হতো, প্রত্যেকটা কতগুলো সুবাদে বিভক্ত ছিল টেরিটরি, এবং সেই সুবায় একজন করে কি হতো, দেওয়ান নিযুক্ত থাকতো। তিনি রাজস্ব আদায় করতেন। এই যে দেওয়ান, প্রত্যেক সুবার যে দেওয়ান ছিল, তারা রাজস্ব, তারা ট্যাক্স কালেক্ট করতো চাষিবাসী মানুষের কাছ থেকে, এবং দিল্লির দেওয়ানের কাছে তারা দায়ী থাকতো। তারা সেই তার খরচা কার কাছে দিত, তার হিসাব দিত দিল্লির দেওয়ানের কাছে। এই পদ স্থায়ী ছিল না এবং সর্বদা একজন মাত্র ব্যক্তি দেওয়ান নিযুক্ত করতেন। শাহ আলম ব্যক্তির পরিবর্তে, এই যে কোম্পানিকে দেওয়ান অধিকার দেওয়ার ফলে কি হচ্ছে, এর আগে একজন ব্যক্তিকে কি করা হতো, দেওয়ান বানানো হতো, এখন কোম্পানি দেওয়ান হয়ে গেল। তাহলে শাহ আলম কি করছে, ব্যক্তির পরিবর্তে একটি বাণিজ্য প্রতিষ্ঠানকে অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে চিরস্থায়ী ভাবে দেওয়ান নিযুক্ত করে দেন এই সিলমোহর দেওয়ার ফলে। দেওয়ানের কাজ রাজস্ব বিভাগই সীমাবদ্ধ। দেওয়ানের কাজ কি, শুধুমাত্র ট্যাক্স কালেক্ট করা, তার হিসাব পত্র বোঝা, এটা দেওয়ানের কাজ। তাহলে শুধুমাত্র রাজস্ব বিভাগই তার কাজ সীমাবদ্ধ, তার দায়িত্ব সীমাবদ্ধ। কিন্তু এই নতুন দেওয়ান বা কোম্পানি, সে তো রাজস্ব বিভাগই তার অধিকারকে রাখছে না, বাংলার প্রতিরক্ষা ও প্রশাসনিক সকল কাজ পরিচালনা করতে শুরু করে। ইতিপূর্বে বাংলার নবাব নাজামুদ্দৌলার সঙ্গে চুক্তির মাধ্যমে কোম্পানির মনোনীত নায়েব দেওয়ানের উপর, এটা কার সাথে হয়েছিল, বাংলার নবাব নাজামুদ্দৌলার সাথে কোম্পানির একটা চুক্তি হয়েছিল, তার দ্বারা কোম্পানির মনোনীত একজন নায়েব দেওয়ানের উপর সকল প্রশাসনিক দায়িত্ব অর্পিত হয়। তিনি নবাবের নামে কি করতেন, দেশ শাসন করতেন, এবং নামমাত্র প্রধান ছিল। অ্যাকচুয়ালি রেগুলেট কে করছে, ক্ষমতা কার কাছে, ব্রিটিশারদের কাছে। 3 নম্বর, শাহ আলম নাম সর্বস্ব সম্রাট ছিলেন। শাহ আলমের সময় দিল্লির, শাহ আলমের কোনো ক্ষমতাই নেই অ্যাকচুয়ালি। তিনি তখনও দিল্লির সিংহাসনে বসেননি বা কোন রাজ্যের, তিনি কখনো কি করছেন, তিনি তখনও দিল্লির সিংহাসনে বসেননি বা কোন রাজ্যের শাসকও তিনি ছিলেন না। সুতরাং বাংলার দেওয়ান নিযুক্ত করা কোনো বৈধ অধিকার তার ছিল না। এছাড়া মুর্শিদকুলি খান সময় থেকে বাংলার সুবিধায় বাংলার দেওয়ান নিযুক্ত করতেন বাদশাহ, নয় বাংলার সুবিধায় বাংলার দেওয়ানকে নিযুক্ত করতো, মুঘল বাদশাহ নিযুক্ত করতো না। কিন্তু এই অধিকার দেওয়ার ফলে সরাসরি এই সমস্ত অধিকার পূর্ণ হয়ে যাচ্ছে এবং কোম্পানির হাতে কি হচ্ছে, এই দেওয়ানি অধিকার চলে যাচ্ছে। প্রকৃতপক্ষে দেওয়ানি ফরমানটি একটি বিরাট আইনের ফাঁকি ব্যতীত অন্য কিছু ছিল না। পূর্বে নাজামুদ্দৌলার সঙ্গে সন্ধি করে কোম্পানি যে ক্ষমতা অর্জন করেছিল, নাম সর্বস্ব সম্রাটের অনুদানের মাধ্যমে
ক্লায়েন্টরা বৈধ করতে চেয়েছিল, তার ভ্যালিডেশন এখানে করা হচ্ছে। অ্যাকচুয়ালি তার প্রকৃত উদ্দেশ্য ছিল বাংলার রাজস্বের উপর কোম্পানির পূর্ণ ও আইনানুগ কর্তৃত্ব, পূর্ণ কর্তৃত্ব তো আগেও ছিল, ঠিক আছে, আইনানুগ কর্তৃত্ব স্থাপন করা মূল উদ্দেশ্য ছিল। দেওয়ানির মাধ্যমে ক্লাইভ ফরাসি, ওলন্দাজ অর্থাৎ ডাচদেরকে প্রভৃতি বণিকদেরও শান্ত করে রাখতে সচেষ্ট হয়েছিলেন। কোম্পানি সরাসরি শাসন কার্য পরিচালনায় যদি অংশগ্রহণ করতো, তারা যদি সরাসরি ডাইরেক্ট অ্যানেক্সেশন তারা করে নিত, তাহলে এই যে ফরাসিরা, ওলন্দাজরা তারা ঈর্ষান্বিত হয়ে বিরোধিতা করতে তৎপর হতো, অর্থাৎ একসাথে চারিদিক থেকে তাদের ব্রিটিশারদের বিরোধিতা আসতো, তার ফলে সরাসরি অ্যানেক্সেশনে তারা যায়নি। এই প্রসঙ্গে ঐতিহাসিক ফার্মিঙ্গার উপমার সাহায্যে নীতিকে ব্যাখ্যা করছে। সব রসটুকু চুষে পান করে নিয়ে লেবুর খোলা ও শ্বাস অবিকৃত অবস্থায় টেবিলে সাজানো ছিল, যাতে বিদেশিদের ধারণা হয় যে লেবুটির অবশিষ্ট অংশ তখনও কিছু আছে। যে লেবুর ভেতরের যে রসটা, নির্যাস, সেটাকে ব্রিটিশাররা চুষে খেয়ে নিয়েছে, সেটাকে বার করে নিয়েছে। বাইরে থেকে এমন করে সাজিয়ে রাখা দেখে মনে হচ্ছে হ্যাঁ লেবু অবিকৃত অবস্থায়, লেবু ভালো আছে, লেবু ঠিক অবস্থায় আছে। এটা কাদেরকে দেখানো হচ্ছে? বাকি যে ইউরোপিয়ান ক্ষমতাগুলো আছে তাদের সামনে পোর্ট্রেট করা হচ্ছে এইভাবে। ক্লিয়ার এর দিক? কিন্তু ভেতরে ভেতরে ফোপড়া হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, অর্থনৈতিক দিক থেকেও এই দেওয়ানি লাভ কি ছিল? বিশেষ তাৎপর্যপূর্ণ ছিল। অর্থনৈতিক দিক থেকেই তো মূল তাৎপর্য। বাংলা, বিহার, উড়িষ্যার রাজস্ব আদায়ের অধিকার লাভ করার ফলে কোম্পানির আর্থিক সচ্ছলতা কি হয়? বহুল পরিমাণে বৃদ্ধি পায়। তার উদাহরণ কি? এত পরিমাণ টাকা আসতে শুরু করে বাংলা, বিহার, উড়িষ্যা থেকে। আগে কি হতো? এই অর্থ তারা বাণিজ্য, সেনাবাহিনী গঠন ও বৃদ্ধির কাজে নিয়োজিত করতে থাকে। এই টাকা দিয়ে তারা কি করছে? তাদের ব্যবসা আরো বাড়াচ্ছে, তাদের সেনাবাহিনী আরো শক্ত করছে, সেগুলো বাড়াচ্ছে, ঠিক আছে। আগে কি হতো না, দেওয়ানি লাভের পর কোম্পানি ভারতে পণ্য কেনার জন্য ইংল্যান্ড থেকে অর্থ পাঠানো বন্ধ করে দেয়। বাংলার রাজস্বেই পণ্য কেনা শুরু হয় এবং এই পণ্যের বিক্রিত অর্থ জমা পড়তে থাকে ইংল্যান্ড, বাংলায় নয়। তোমরা বুঝো, আগে ভারত থেকে কাঁচামাল কেনার জন্য ব্রিটেন থেকে টাকা আসতো, ব্রিটেনের টাকায় ভারত থেকে কি করা হতো? পণ্য কেনা হতো এবং সেটা ব্রিটেনে পাঠানো হতো। এখন এত পরিমাণ দেওয়ানি লাভের ফলে রাজস্ব আসতে শুরু করে যে সেই রাজস্ব আদায়ের টাকা থেকেই বাংলা থেকে তারা কাঁচামাল সংগ্রহ করতে লাগলো, এবং তার যে লাভের টাকা সেটা বাংলায় জমা পড়ছে না, সেই লাভের টাকা আবার সেখান থেকে প্রফিট হয়ে সেটা আবার ব্রিটেনে জমা পড়ছে। বুঝা গেল? এক কথায় মোগল সম্রাটের নামের আড়ালে বাংলার নবাবকে সামনে রেখে ক্লাইভ কোম্পানির বাণিজ্যিক ও রাজনৈতিক স্বার্থ তিনি সিদ্ধ করতে থাকেন। ক্লিয়ার? আচ্ছা, তো এর ফলে বাংলায় আমরা কি দেখতে পাচ্ছি? এর ফলে বাংলায় আমরা দ্বৈত শাসন ব্যবস্থা আমরা দেখতে পাচ্ছি। ক্লিয়ার? দ্বৈত শাসন মানে শাসন ব্যবস্থায় দুইজন ফিগার দাঁড়াচ্ছে। কে না? এক হচ্ছে নবাব আর দুই হচ্ছে ইংরেজ। প্রথমেই যেটা দিয়ে আমি আজকের ক্লাস শুরু করলাম, একজনের কাছে ক্ষমতাহীন দায়িত্ব, কার কাছে? নবাবের কাছে দায়িত্ব প্রচুর। জনগণ ভাবছে আমার দেখবে রাজা, রাজা আমাদের খেয়াল রাখবে, তো এই প্রচুর দায়িত্ব কার? না নবাবের, কিন্তু ক্ষমতা নেই, কারণ টাকা এর কাছে যাচ্ছে না। অপরদিকে ইংরেজদের হাতে কি রয়েছে? না ক্ষমতা প্রচুর, কিন্তু কোনো দায়িত্ব নেই। একজনের কাছে ক্ষমতাহীন দায়িত্ব, একজনের কাছে দায়িত্বহীন ক্ষমতা। এই যে ডাবল সিস্টেম, এটা কি বলছি আমরা? দ্বৈত শাসন। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। তো দেওয়ানি লাভের ফলে কোম্পানি রাজস্ব আদায় ও দেওয়ানি সংক্রান্ত মামলার বিচারের ভার পায়। অপরদিকে দেওয়ানি লাভের ফলে কোম্পানি কি পাচ্ছে? রাজস্ব আদায়ের অধিকার তো পাচ্ছি, এবং যারা এই রাজস্ব দিতে পারছে না বা দিচ্ছে না, ফলে এই দেওয়ানি সংক্রান্ত যে সমস্ত মামলা তারও বিচারের অধিকার পাচ্ছে কে? কোম্পানি। অপরদিকে দেওয়ানি লাভের পূর্বে বাংলার নবাব নাজমুদ্দৌলার সঙ্গে চুক্তির মাধ্যমে, এই চুক্তি হয়েছিল 1765 দিকে, নবাব কোম্পানির মনোনীত নায়েব দেওয়ান তার হাতে সকল নিজামাতি অর্থাৎ প্রশাসনিক ও সামরিক ক্ষমতা সমর্পণ করে কোম্পানির বৃত্তিভোগীতে পরিণত করেছিলেন। অ্যাকচুয়ালি নবাব বা যেটাকে আমরা নায়েব দেওয়ান আমরা যেটাকে বলছি, ঠিক আছে, তার হাতে মূলত কি আছে? না কোম্পানির বৃত্তিভোগীতে তারা পরিণত হয়। এই প্রসঙ্গে ঐতিহাসিক ডক্টর নন্দলাল চট্টোপাধ্যায় বলেন যে নবাব কোম্পানির বৃত্তিভোগী ব্যক্তিতে এবং কলকাতার কর্তৃপক্ষের রাবার স্ট্যাম্পে পরিণত হন। নবাবের মূল কাজ কি ছিল? কোম্পানির যে সমস্ত কাজ তাকে শুধু সিলমোহর দেওয়া, রাবার স্ট্যাম্পে পরিণত করেছিল কাকে? না নবাবকে। অ্যাকচুয়ালি নবাবের হাতে কোনো ক্ষমতাই নেই, সেটা তিনি বোঝাতে চাইছেন। ক্লিয়ার? শাসন ব্যবস্থা নবাবের নামে পরিচালিত হলেও নাজিম ও দেওয়ান উভয়ের ক্ষমতার অধিকারী কোম্পানি বাংলার প্রকৃত শাসকে পরিণত হয়। অ্যাকচুয়ালি নাজিম বা নিজামাত, রাজ্য পরিচালনার যে অধিকার, সেটা কার কাছে থাকা উচিত? নবাবের কাছে থাকা উচিত। কিন্তু নবাবের কাছে এই অধিকার নামে মানে কি বলবো থাকছে না। এই অধিকার কার কাছে থাকছে না? না নবাবের কাছে থাকছে না। মূলত ক্ষমতা কার কাছে? না ইংরেজদের কাছে। নবাব নামে প্রধান ছিলেন, তার দায়িত্ব ছিল অনেক, কিন্তু তার কোনো ক্ষমতা ছিল না, কারণ সকল ক্ষমতায় তিনি কোম্পানিকে হস্তান্তরিত করে দিয়েছেন। অপরপক্ষে কোম্পানির ক্ষমতা ছিল প্রচুর, কিন্তু কোনো দায়িত্ব ছিল না, কারণ শাসন ব্যবস্থা নবাবের নামেই পরিচালিত হতো।
রেসপন্সিবিলিটি কার? নবাবে। দুদিন পরে যদি ঠিকঠাক ভাবে কিছু না হয়, শাসন ব্যবস্থা পরিচালনা হয়, নবাবের নামে দোষ দেয়। নবাব ঠিক মতো চালনা করতে পারছে না, জনগণ নবাবের নামে দোষ দেবে। তো এইভাবে ক্লাইভ কি করেছিলেন? একটি মুখোশ ঢাকা শাসন ব্যবস্থা বা একটি মাস্ক সিস্টেমকে তিনি প্রবর্তন করেছিলেন। বোঝা গেল? মুখোশের সামনে কে রয়েছে? না, মুখোশটা কার? রাজা। রাজাকে সামনে রেখে পিছন থেকে কে কাজ চালাচ্ছে? না, মুখোশের আড়ালে কে রয়েছে? ব্রিটিশাররা রয়েছে। দিওয়ানি লাভের পর কোম্পানি মোহাম্মদ রেজা খাঁ ও সিতাব রায়, এই পয়েন্টে কিন্তু ইম্পর্টেন্ট, পরীক্ষার প্রশ্ন আছে, এদের যথাক্রমে বাংলা ও বিহারের কি করেছিলেন? নিজামত ও দেওয়ানি বিভাগের সকল দায়িত্ব অর্পণ করেছিলেন। রেজা খাঁকে কোথায় নিয়োগ করা হয়েছিল? বাংলায়। এই জায়গাটি কিন্তু ইম্পর্টেন্ট। রেজা খাঁ ছিল বাংলায়, আর সিতাব রায় হচ্ছে বিহারের। এইটা কিন্তু অনেক সময় গুলিয়ে যায়, বাংলায় রেজা খাঁ আর বিহারে হচ্ছে সিতাব রায়ের উপর দায়িত্ব ছিল। কোম্পানির স্বার্থ রক্ষা করাই ছিল তাদের প্রধান কাজ, কারণ কোম্পানি তাদেরকে অ্যাপয়েন্ট করেছে। এই যে শাসন ব্যবস্থা, এটি দ্বৈত শাসন নামে পরিচিত হলেও তা মূলত দ্বৈত ছিল না। দ্বৈত শাসন মানে দুজনের হাতেই ক্ষমতা থাকতে হবে, কিন্তু অ্যাকচুয়ালি কারণ এদের নবাবের কোনো ভূমিকাই ছিল না, কোম্পানি ছিল সর্বেসর্বা, তাহলে দ্বৈতই বা হচ্ছে কি করে? এই বিষয়ে অনেক ইতিহাসকার এটাকে এইভাবেও দেখেন, অ্যাকচুয়ালি দ্বৈত থাকছে না, ঠিক আছে, দেখানো হচ্ছে দ্বৈত শাসন ব্যবস্থা। এর ফলাফল কি দাঁড়াচ্ছে? বলা বাহুল্য, এই ব্যবস্থার ফলে বাংলায় চরম বিশৃঙ্খলা দেখা যায়, ফলাফল খুব করুণ, ঠিক আছে, বাংলায় দুর্ভিক্ষ আমরা দেখতে পাচ্ছি এর ফলে। তো বাংলায় চরম বিশৃঙ্খলা দেখা দেয় এবং রাজস্ব সংগ্রহকারীদের অত্যাচারে সাধারণ মানুষের জীবন কি হয়ে ওঠে? দুর্বিষহ হয়ে ওঠে। কোম্পানির কর্মচারীরা ব্যাপক দুর্নীতির আশ্রয় গ্রহণ করে। ক্লাইভ যখন বাংলা থেকে গিয়েছিল, প্রচুর অর্থ সামগ্রী এখান থেকে লন্ডনে নিয়ে যায়। দেওয়ানি লাভের পর কোম্পানির আর্থিক শোষণ চরমে পৌঁছায়। দেওয়ানি লাভের পূর্বে 1764 থেকে 65 খ্রিস্টাব্দে রাজস্ব আদায় হয়েছিল 1,13,00,000 টাকা। দেওয়ানি লাভের আগে রাজস্ব আদায় হতো 1 কোটি, বাংলা থেকে 1,13,00,000। কিন্তু এক বছর পর অর্থাৎ দেওয়ানি লাভ পেয়ে কোম্পানি আদায় করছে তার দ্বিগুণ, 2,20,00,000 টাকা রাজস্ব আদায় এবার হতে শুরু করছে। কোত্থেকে পাবে? চাষিবাসী মানুষদের উপর আরো অত্যাচার করে ট্যাক্স রেট আরো বাড়িয়ে এটাকে দ্বিগুণ করা হচ্ছে। ক্লিয়ার? পূর্বে কৃষককে জমি থেকে উচ্ছেদ করা হতো না, দেওয়ানি লাভের পর বেশি রাজস্বের লোভে সর্বোচ্চ হারে প্রতি বছর জমি ইজারা দেওয়া স্টার্ট হতো। ঠিক আছে, এবার কি হচ্ছে? প্রত্যেক বছর জমিকে কি করা হচ্ছে? ইজারা দেওয়া হচ্ছে, অর্থাৎ জমিকে নিলাম করা হচ্ছে। ক্লিয়ার? যে বেশি টাকা দিতে পারবে, কোন একজন ব্যক্তিকে ইজারা দিয়ে দিল, সে বললো এই জমি থেকে আমি বছরে 2 লাখ টাকা আদায় করে দেবো। আরেকজন বলি লাগালো না আমি 3 লাখ টাকা আদায় করে দেবো, যে বেশি বললো তাকে ইজারা দেওয়া হলো। এবার সে 3 লাখ টাকাটা কোথেকে আদায় করবে? চাষিদের উপর অতিরিক্ত প্রেসার দিয়ে তবে না আদায় করবে। তাহলে ক্ষতিগ্রস্ত কারা হচ্ছে? চাষিরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। ইজারাদাররা কৃষকদের উপর চড়া হারে কর ধার্য করতো, চড়া হারে কর ধার্য না করলে সে টাকাটা শোধ দেবে না। মানে যে টাকা হয়েছে সেখান থেকে এক্সট্রা যা কামাই করতে পারবে সেটা তো ইজারাদারের লাভ না, সে চেষ্টা করবে বেশি মুনাফা করার এবং অক্ষম কৃষকদের উচ্ছেদ করা হতো। পূর্বে কোম্পানির বাণিজ্যের জন্য ইংল্যান্ড অর্থ আসতো, এখানে ইংল্যান্ড থেকে টাকা পাঠানো হতো। কিন্তু দেওয়ানি লাভের পর থেকে ভারতে অর্থ পাঠানো কি হয়ে যায়? বন্ধ হয়ে যায় এবং বাংলার রাজস্বী পণ্য ক্রয়ের ব্যবস্থা করা হয়। আগে আলোচনা করেছি, সেই পণ্য বিক্রি করে যে লাভ হতো তা ইংল্যান্ডে গিয়ে জমা পড়তে থাকে, ভারতে নয়। অর্থাৎ আমরা কি দেখতে পাচ্ছি? এখান থেকে আমরা ড্রেন অফ ওয়েলথ দেখতে পাচ্ছি। ড্রেন অফ ওয়েলথ, বলো ড্রেন অফ ওয়েলথ পরবর্তীকালে কি বইয়ের নাম কি? কোন বইতে ছিল? পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল অফ ইন্ডিয়া, রুল অফ ইন্ডিয়া, এই বইতে এর ব্যাখ্যা আমরা দেখতে পাচ্ছি, ড্রেন অফ ওয়েলথ। ঠিক আছে, নেক্সট কি না, কিছু কিছু ব্যবসার উপর কোম্পানি তার কর্মচারীদের বিনা শুল্কে বাণিজ্যের চেটিয়া অধিকার সেটা অর্জন হয়ে যাচ্ছে, লবণ, সুপারি, তামাক, ঠিক আছে, এই সমস্ত জিনিসের উপর। সমকালীন ইতিহাসকার গোলাম হোসেন লিখছেন যে বাণিজ্যের কোনো শাখায় আর উন্মুক্ত নয়। উন্মুক্ত নয় মানে ওপেন নয়, যে বাণিজ্যের এই বিভাগটা ওপেন আছে মানে সবাই এই ব্যবসা করতে পারে। সবগুলোই কি হয়ে গেছে? সব শাখায় কোম্পানি কর্মচারীরা দখল করে রেখেছে, সেখানে তারা মনোপলি লাগিয়ে রেখেছে যে এই ব্যবসা ব্রিটিশ কোম্পানির লোক ছাড়া আর কেউ করতে পারবে না, একমাত্র ব্রিটিশ কোম্পানি করতে পারবে। বলা বাহুল্য এর ফলে দেশীয় বণিকরা প্রবলভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং দ্রব্যমূল্য বহুল পরিমাণে কি হয়? বৃদ্ধি পায়। ঐতিহাসিক র্যামসে মুর বলছেন যে জনগণের দুর্দশা বৃদ্ধির জন্য দায়ী ছিল কঠোরভাবে এই যে রাজস্ব আদায়ের যে প্রচেষ্টা এবং নিত্য ব্যবহার্য দ্রব্যাদি নিয়ে কোম্পানির কর্মচারীদের যে সীমাহীন যে লোভের আকাঙ্ক্ষা, এটা এর মূল, এর ফলেই কি তৈরি হয়েছিল? যে জনগণের দুর্দশা আমরা দেখতে পাচ্ছি এর ইম্প্যাক্ট হিসাবে। এবং কোম্পানি ও তার কর্মচারীদের কাছে বাংলা অবাধ লুণ্ঠনের যে একটা এলাকায় পরিণত হয়েছিল, যে বাংলা থেকে পেয়েছে হাতে একখানা লটারি লেগেছে, ঠিক আছে, এরকম একটা ব্যাপার, যত পারো এখান থেকে নিয়ে নাও।
ক্লাইভ নিজেই বলছেন যে আমি শুধু এইটুকু বলছি যে পৃথিবীর আর কোনো দেশে এত অরাজকতা, বিভ্রান্তি, ঘুষ, দুর্নীতি এবং উৎপীড়ন কেউ শোনেনি বা দেখেনি যতটুকু লীলাক্ষেত্র হয়েছিল এই বাংলাদেশে। ক্লাইভ নিজেই বলছে এত বিপুল সম্পদ, এত অবৈধ উপায়ে, এত উন্মত্ত লালসার প্রেরণায় আর কোন দেশ থেকে লুণ্ঠিত হয়নি। স্বয়ং নবাব থেকে শুরু করে ছোট ছোট জমিদার কারো ওদের উৎপীড়নের হাত থেকে অব্যাহতি পাওয়ার উপায় ছিল না। ব্রিটিশরা কিভাবে লুট করেছে সেটাকে বলা হচ্ছে। কোম্পানির কর্মচারী বেচার 1769 তিনি লিখছেন, কোম্পানির কর্মচারী তার লেখা উক্তি, তিনি কি বলছেন, এই বিষয়ে কোনো সন্দেহ নেই যে এই সুন্দর দেশ যা সর্বাপেক্ষা অত্যাচার ও যথেচ্ছ শাসন ব্যবস্থার মধ্যেও সমৃদ্ধশালী হয়ে উঠেছিল তা ক্রমশ ধ্বংসের মুখে অগ্রসর হচ্ছে। কাদের কারণে ধ্বংসের মুখে অগ্রসর হচ্ছে বুঝতেই পারছো। কোম্পানির কর্মচারী বোল্টস তিনি লিখছেন যে কোম্পানির কর্মচারীদের যে নির্যাতন ও দুর্নীতিতে সাধারণ মানুষের প্রাণান্তকর অবস্থা হয়েছিল, আসলে কোম্পানির নায়েব দেওয়ান ও কর্মচারীরা নিজ নিজ স্বার্থ সিদ্ধিতে ব্যস্ত ছিলেন এবং নবাব ছিলেন সম্পূর্ণ অক্ষম। ঐতিহাসিক কে বলছেন দ্বৈত শাসন ব্যবস্থা বিশৃঙ্খল শাসন ব্যবস্থাকে আরো বিশৃঙ্খল এবং দুর্নীতিকে আরো দুর্নীতিগ্রস্ত করে তুলেছিল? বুঝতে পারছো বিভিন্ন ইতিহাসকারের উক্তি। তো এই সময় বাংলার বুকে এই যে তার ইম্প্যাক্ট হিসেবে, দ্বৈত শাসনের ইম্প্যাক্ট হিসেবে বাংলার বুকে আমরা দেখতে পাচ্ছি 76 মন্বন্তরের বিভীষিকা। কত সালে হয়েছিল? বাংলা সাল হিসাবে ধরতে গেলে 1176 বাংলা সালে এবং ইংরাজিতে 1770 খ্রিস্টাব্দে। এই সাল ইম্পর্টেন্ট। মানুষের ইতিহাসে এমন লোক ক্ষয়কারী দুর্ভিক্ষের কথা আর কখনো শোনা যায়নি। ভীষণ একটা দুর্ভিক্ষ আমরা দেখতে পেয়েছিলাম, বাংলার মানুষ না খেতে পেয়ে মারা গেছে। এর ফলে বাংলার 1/3 লোক অনাহারে প্রাণ ত্যাগ করে। অনাবৃষ্টির কারণে শস্যহানিতে এই দুর্ভিক্ষের সূচনা হলেও কোম্পানির শাসন নীতি এই দুর্ভিক্ষের সর্বগ্রাসী ও ব্যাপক করে তোলে। কোম্পানি কোনো স্টেপই নেয়নি, ঠিক আছে, সাধারণ মানুষের খাবার মতো শস্য নেই, কিন্তু কোম্পানি টাকা আদায় করতে হবে। 1772 খ্রিস্টাব্দে গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিং দ্বৈত শাসন ব্যবস্থাকে রদ করছেন এবং কোম্পানি প্রত্যক্ষভাবে দেওয়ানি কার্যভার গ্রহণ করছে। আলটিমেট এই দ্বৈত শাসন ব্যবস্থা বেশি দিন চলেনি। 1772 খ্রিস্টাব্দে গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিং তিনি কি করছেন না, এই যে দ্বৈত শাসন ব্যবস্থা তাকে বন্ধ করছেন বা তাকে রদ করছেন। এই স্টেটমেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরীক্ষায় প্রশ্ন আছে দ্বৈত শাসন ব্যবস্থা কে রদ করেছিলেন? মনে থাকবে তোমাদের? বলো। তো এই দ্বৈত শাসন ব্যবস্থা রদ করার পর আমরা বাংলায় দেখতে পাবো 1772 এই যে দ্বৈত শাসন ব্যবস্থা এখানে বন্ধ হয়ে যাচ্ছে। এরপর আমরা রেগুলেটিং অ্যাক্ট আসতে দেখতে পাবো। এর পরবর্তী কি হচ্ছে না হচ্ছে সেটা আমরা পরের ক্লাসে আলোচনা করব। রেগুলেটিং অ্যাক্ট থেকে বাকি রেগুলেটিং অ্যাক্ট, পিটস ইন্ডিয়া অ্যাক্ট আসবে, ঠিক আছে, কিভাবে ভারতের শাসন ব্যবস্থা কোন পথে পরিচালিত হবে সেটা আমরা পরের ক্লাসে আবার আলোচনা করব। চলো দেখা হচ্ছে আবার পরের ভিডিওয়ে। আজকের মতো ক্লাস এই পর্যন্ত।